আসসালামু আলাইকুম। চিত্রচিরে চৈত্র মাস লিখেছেন মোহাম্মদ সাহা। আফজাল সওদাগর যখন বাড়ি ফিরলেন, বাড়ির এমন বিধ্বস্ত অবস্থা দেখে তিনি প্রায় হতভম্ব। ছোটবেলা থেকে পরিবারকে আগলে রাখার এক অদম্য শখ তার মনে ছিল। ভাই বোনদের তিনি খুব ভালোবাসতেন, তাই তাদের আগলে রাখার নিখুঁত এক চেষ্টা চলতো তার ভেতর। আর তার চেষ্টাকে সবসময় সাহায্য আর সম্মান করেছেন তার অর্ধাঙ্গিনী। একমাত্র এই পরিবারটাকে এক রাখার জন্য কত কিছু মনের মাঝে দাফন করেছেন। আর আজ সেই রোজা সওদাগর কিনা কারো ভেঙে যাওয়ার কারণ। ফ্যাকাশে মুখ নিয়ে আফজাল সওদাগর বসে আছেন তার রুমের আরাম কেদারায়। চোখে মুখে তার ভেসে উঠেছে কালো অতীতের কিছু স্মৃতি। জীবনে উপরে ওঠার জন্য, নিজের স্বার্থের জন্য কম পাপ করেননি। ক্ষমতার কারণে ধামাচাপা দিতে পেরেছেন কত পাপ। বাইরের দুনিয়ার সাথে তিনি যতটা শক্ত, পরিবারের জন্য ঠিক ততটাই কোমল ছিলেন। কিন্তু আজ কি হলো অবশেষে? পাপ তো বাপকেও ছাড়ে না। আফজাল সওদাগরের সামনে ঠান্ডা লেবুর শরবত নিয়ে দাঁড়িয়ে আছেন রোজা সওদাগর। মুখে তার কোনো কথা নেই, গম্ভীরতা পুরো মুখ জুড়ে। আফজাল সওদাগর লেবুর শরবতটা নিলেন না, বরং অদ্ভুত কণ্ঠে বললেন, আমার যুবক বয়সের পাপের শাস্তি কি তুমি এখন দিচ্ছ? স্বামীর গম্ভীর কণ্ঠে কাঁপলেন রোজা সওদাগর, কিন্তু কথা বললেন না। ঠায় দাঁড়িয়ে রইলেন চুপচাপ। আফজাল সওদাগর অনেক বছরের পুরনো প্রতিজ্ঞার কথা ভুলে গেলেন এক নিমিষেই। স্ত্রীর হাতের শরবতের গ্লাসটা ছুঁড়ে ফেললেন মেঝেতে। ঝনঝন শব্দে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল গ্লাসটা। সাথে ভীত হলেন রোজা সওদাগরও। মিনিট খানেক ব্যবধানে সশব্দে চড় পড়ল তার গালে। তিনি তাজ্জব ও হতভম্ব হয়ে ফেলফেল তাকিয়ে রইলেন স্বামীর পানে। আজ থেকে 23-24 বছর আগে দেওয়া কথাটা ভেঙে ফেলেছেন তার স্বামী, তা যেন তিনি মানতে পারলেন না। আফজাল সওদাগরের তখন চোখ দিয়ে ঝরছে অগ্নি। সেই আগুনে তিনি যেন জ্বালিয়ে দেবেন তার অর্ধাঙ্গিনীকে। কণ্ঠে তার তুমুল ক্ষোভ। চিৎকার দিয়ে বলে উঠলেন, তোমার সাহস হলো কিভাবে আমার অবর্তমানে আমার পরিবারটাকে এত ছিন্ন বিচ্ছিন্ন করার? ফকিন্নির বাচ্চা! রোজা সওদাগর নিরুত্তর। অনেকদিন পর স্বামীর পুরনো রূপ দেখে তিনি নিশ্চুপ হয়ে গেছেন। তার মানতে কষ্ট হচ্ছে যে এটাই তার স্বামী। আফজাল সওদাগরের মুখের ভাষা বিশ্রী থেকে বিশ্রী হলো। ক্রোধ ঝরে পড়ল সারা শরীর উপচে। টিকতে না পেরে রোজা সওদাগরের চুলের মুঠি টেনে ধরলেন। বাম গালে আরো একটা চড় বসিয়ে বললেন, ফকিন্নির মেয়ে, হুট করে রাজার আসনে বসলে তো এমনই হবে। তুই আবার আমার ভাইয়ের মেয়ের গায়ে হাত তুলিস? তোর সাহস দেখে আমি অবাক। আপনার সাহস দেখেও আমি অবাক। ভুলে যাচ্ছেন আমার কাছে আপনার ইজ্জত আমানত আছে। এমন কিছু করবেন না যে আমার সবটা মেলে দিতে হয় সবার সামনে। রোজা সওদাগর যে খুব নিবিড় একটা হুমকি দিলেন, তার নিমিষেই বোধগম্য হয়ে গেল আফজাল সওদাগরের। তার রাগ তখন সীমা পেরিয়ে গেল। অনবরত আঘাত করতে থাকলেন স্ত্রীকে। তাদের ঘরের এমন হইচই শুনে অবনী বেগম, ওহি, চাঁদনি সহ সবাই ছুটে এলো। এমন বিরল ঘটনা ঘটতে দেখে তারা রীতিমতো অবাকে হাঁ হয়ে রইল। লতা বেগম আর অবনী বেগম এসে হাত ছুটানোর চেষ্টা করলেন, কিন্তু আফজাল সওদাগরের পুরুষালী শক্তির কাছে তাদের জোড়াজুড়িটা খুবই সামান্য। চাঁদনির শরীর তখনও দুর্বল, কণ্ঠে অসুস্থতার ছোঁয়া। তবুও সে এই ক্ষীণ কণ্ঠে বলল, আব্বু কি করছো? আম্মুকে ছাড়ো। মেয়ের দুর্বল কণ্ঠ কর্ণদ্বয়ে পৌঁছাতেই হাতের চাপ ঢিলে করে দিলেন আফজাল সওদাগর। ছেড়ে দিলেন অর্ধাঙ্গিনীকে। মেয়ের দিকে তাকিয়ে তিনি স্তব্ধ হয়ে গেলেন। তাকে নিয়ে সবার মনে যে সম্মানের জায়গাটা ছিল, আর সেই জায়গাটা কেমন যেন হালকা হয়ে গেল। রোজা সওদাগরও তেমন প্রতিক্রিয়া দেখালেন না। তিনিও বোধহয় চাননি তার স্বামীর সম্মান কিঞ্চিৎ কমুক। তাই তো ঘটনা ধামাচাপা দিতে ধীরে সরে বললেন, সবাই বের হও, উনি মাত্র এসেছেন তো তাই মাথা গরম, তোমরা যাও এখন। সাথে সাথে সবাই বেরও হয়ে গেল বিনা প্রতিবাদে। ওহি চাঁদনিকে ধরে নিয়ে গেল। আফজাল সওদাগরও আবার বসে পড়লেন আরাম কেদারাটিতে। তার জীবনে ভাই, ভাইয়ের ছেলে মেয়ে, বোন, বোনের ছেলেকে অনেক বেশি ভালোবেসেছেন। আর চিত্রাকে বোধ হয় একটু বেশি ভালোবেসেছেন, কারণ তিনি চিত্রার মাঝে তার অতীতের খুব গোপনের মায়াবী আদুরে সেই কন্যার প্রতিছবি খুঁজে পেতেন, যার প্রতি দায়িত্বহীন হয়েছিলেন বিদায় তার অগোচরে সেই কন্যা ঢলে পড়েছিল মৃত্যুর মুখে। তিনি নিজেকে ক্ষমা করতে পারেননি, না প্রায়শ্চিত্ত করতে পেরেছেন সেই পাপের। তন্মধ্যেই রোজা সওদাগরের এহেন আচরণ তাকে আরো ভেঙে দিয়েছে। তাই তো তিনি হারিয়ে ফেলেছিলেন নিজের এতদিনের ব্যক্তিত্ব, কিংবা বলা যায় খোলস। তপ্ত দুপুরে ঘামে ভিজে একাকার ওহির শরীর। মারাত্মক রোদ উঠেছে অক্টোবরের আকাশে। বিরক্তির আকাশে হুট করে মুগ্ধতা নিয়ে হাজির হলো নওশাদ। সাদা শার্ট, গলায় টাই, কালো প্যান্টে অসাধারণ সুন্দর লাগছে লোকটাকে।
ওহি যখন নওশাদের এমন রূপ দেখলো, সে বেশ অবাক হয়েই তাকিয়ে রইল নওশাদের পানে। ওহিকে দেখেই হাসি খুশি নওশাদ হেলে দুলে চলে এলো ওহির পাশে। মিষ্টি একটি হাসি উপহার দিয়ে বলল, কি হে মিস, আজ রোদ বোধ হয় আপনাকে বেশি উত্ত্যক্ত করেছে। ওহি ওড়না দিয়ে কপালের ঘামটুকু মুছল। এরপর বিরক্ত স্বরে বলল, হ্যাঁ বেশি উত্ত্যক্ত করেছে, আর এখন আপনি নিশ্চয় তার চেয়েও বেশি করবেন। নওশাদ হেসে দিল, মাথার পেছনে চুলগুলোতে হাত বুলিয়ে বলল, তা আপনি মিছে বলেননি। হুট করে আপনার কথা মনে হলো, তাই চলে এলাম উত্ত্যক্ত করতে। আপনি নাকি কাজ করেন, তা সারাদিন মেয়েদের পেছনে ঘোরা ছাড়া তো কোনো কাজ আপনার নেই দেখছি। মেয়ের পিছনে ঘুরি ঠিক, তবে মেয়েদের পেছনে না। আর এখন লাঞ্চ ব্রেক চলছে মিস। নিজের ঝাঁচালো কথার বিপরীতে নওশাদের হাসি খুশি উত্তরে কিঞ্চিত খারাপ লাগলো ওহির। তাই সে আর কিছু না বলেই হাঁটা ধরলো। নওশাদও সাথে সাথে হাঁটতে হাঁটতে বলল, আপনার জন্য একটা জিনিস এনেছি মিস। ওহি ভ্রু কুচকালো, চোখ মুখ কুচকে জিজ্ঞেস করলো, কি জিনিস? নওশাদ তার পকেট থেকে তৎক্ষণাৎ কালো গোলাপটা বের করে ওহির সামনে ধরলো। চোখের সামনে আনন্দের ঝিলিক খেলিয়ে বলল, কালো গোলাপ ভালোবাসার বিষাদময় প্রতীক। পছন্দ তো আপনার? ওহি মিনিট দুয়েক ফুলটার দিকে তাকিয়ে রইল। হুট করে তুমুল মাথা ব্যথায় তার চোখ বন্ধ হয়ে আসার উপক্রম। কেমন যেন শিরা উপশিরায় আন্দোলন চালালো রাগ। নওশাদের হাত থেকে ছিনিয়ে নিল গোলাপটা এবং ভীষণ নিষ্ঠুরভাবে কয়েক টুকরো করে ছুঁড়ে মারল দূরে। নওশাদ কেবল ফ্যালফ্যাল করে দেখলো সবটা। সে যেন কেন সে যেন কোনো ভাষা খুঁজে পেল না। ওহির কাছে এমন একটা আচরণ সে ঠিক আশা করেনি বলা যায়। ওহি তুমুল রাগে হেঁটে চলে গেল কয়েক পা। নওশাদ তখনও ঠায় দাঁড়িয়ে রয়েছে। এই গোলাপটা কেনার জন্য সে অফিস থেকে ছুটি নিয়েছে। ফুলের দোকানের কর্মচারীটার সাথে কথা কাটাকাটি করেছে, অথচ যার জন্য এটা কেনা হলো সে কি করলো? ওহি কয়েক পা এগিয়ে আবার থেমে গেল। ফিরে তাকালো নওশাদের থমথমে মুখটার দিকে। খারাপ লাগায় ছেয়ে গেল তার মনের আঙিনা। সে আবার পিছু ফিরল। পিছুটান টেনে নিয়ে গেল তাকে নওশাদ অব্দি। ওহি কোমল স্বরে মাথা নত করে বলল, মন খারাপ করবেন না, আমি আসলে ফুল পছন্দ করি না। ফুল দেখলেই ছিঁড়ে ফেলতে ইচ্ছে হয়। বলা যায় এটা আমার একটা মানসিক রোগ, যা কেউ জানে না। খুব ছোটবেলার বিদঘুটে ঘটনার প্রভাবে আমার এই মানসিক রোগ, যা মাঝে মাঝে মানুষ খুন করার ইচ্ছে জাগাতেও সাহায্য করে। নিবিড়, নিশ্চুপ, স্বচ্ছ জলে পরিপূর্ণ ছোট্ট একটা পুকুরের পাশের বেঞ্চিতে বসে আছে ওহি এবং নওশাদ। রোদ ঝিমিয়ে বিকেল প্রায়, প্রকৃতিও বেশ চুপচাপ। নওশাদ তাকিয়ে আছে ওহির দিকে, চোখে মুখে তার প্রশ্নের ছড়াছড়ি। ভেতরের অনুভূতিরা অধৈর্য, উৎকণ্ঠিত। কিন্তু সে ওহিকে সময় দিল, নিজেকে প্রস্তুত করলো অপ্রস্তুত কিছু শোনার জন্য। ওহি দীর্ঘক্ষণ সময় নিল। কিছু কথা যখন বলা হয় না পরিস্থিতির চাপে, তখন তা যুগ যুগ ধরে স্মৃতির পাতায় থাকতে থাকতে চাপা পড়ে যায়। চাইলেও তখন আর তা খুব সহজে মেলে ধরা যায় না। ওহির অবস্থাও ঠিক তাই। খুব বাজে অভিজ্ঞতা ভুলে যাওয়ার চেষ্টা চালাতে চালাতে আজ তা ধুলো পড়ে ধোঁয়াশা হয়ে গেছে। সেই ধুলো পরিষ্কার করতে কিঞ্চিত সময় তো লাগবেই। প্রায় মিনিট দশেক পর ওহি মুখ খুলল। কণ্ঠধ্বনিরা প্রস্তুত হলো বিভীষিকাময় কথাগুলো বলার জন্য। ভীষণ বিশাল এক দীর্ঘশ্বাস ফেলে সে বলা শুরু করলো, ছোটবেলা থেকে আমার মা আমার ব্যাপারে ভীষণ উদাসীন ছিলেন। সেই উদাসীনতার জন্য ছোট বয়সে আমার সাথে ঘটে গিয়েছে বড় বিপর্যয়। আমার বয়স তখন 7 কিংবা 8 হবে। বাবা মায়ের একদিন তুমুল কথা কাটাকাটি। অবশেষে কথা কাটাকাটির অবসান ঘটলো আমাকে গৃহান্তর করার মাধ্যমে। মায়ের জেদের কারণে আমার এত বড় বাড়ি, এত সুন্দর পরিবার থাকতেও আমাকে পাঠানো হয় হোস্টেলে। জীবন বোঝার আগেই যৌনতার লালসার শিকার হব তা হয়তো কারোরই জানা ছিল না। হোস্টেলের পর্যবেক্ষণ করত এক মামা ছিল। সে সব বাচ্চাদের আদর করত, আমাদের চকলেট দিত, কোলে নিয়ে ঘুরতো। আমি খুব কমই মামার সান্নিধ্যে যেতাম। ছোটবেলা থেকে খুব চুপচাপ থাকার কারণেই মানুষের সাথে কম মিশতাম। তখন সময়টা শীতকাল, ডিসেম্বর বা জানুয়ারির দিকে। হোস্টেলের বেশিরভাগ দায়িত্বরত সদস্য ছুটিতে। আমি বিকেলে হোস্টেলের পেছনের দিকে বাগানে খেলছিলাম। ফুল আমার প্রিয় ছিল বিদায় সেটা নিয়েই নিজের আপন মনে হাবিজাবি এঁকে খেলায় মত্ত ছিলাম। এর মাঝেই সেই লোকটা এলো, যে সব বাচ্চাদের আদর করত। তথাকথিত নিয়মে সে আমার মাথায় ও গালে হাত বুলিয়ে দিল, চকলেট দিল, অথচ আমি নিলাম না। বাচ্চা হলেও বুঝতাম অপরিচিত কারো কাছ থেকে কিছু নেওয়া উচিত না। মামা তখন একটা সূর্যমুখী ফুল এনে আমার হাতে দিল। আমি তো খুশিতে আত্মহারা। আমাকে হাসি খুশি দেখে মামা কুলে নিল। আমিও বেশ আনন্দে কুলে উঠে গেলাম। যখন আমি ফুল নিয়ে ব্যস্ত, তখন অনুভব করলাম আমার আমার বুকের প্রচন্ড ব্যথা হচ্ছে। ব্যথার চোটে চোখে টলমলে অশ্রুদেরও ভিড় জমে গেল।
আমি উফ করে শব্দ করে উঠলাম। মামার দিকে তাকিয়ে বললাম, মামা ব্যথা। মামা বিদঘুটে হেসে বলল, আদর করলে একটু ব্যথা লাগবেই। মামা তো তোমাকে আদর করছি। আমি তবুও কিছুটা মুচড়ামুচড়ি করছিলাম। অস্বস্তিতে ভরে গিয়েছিল আমার শরীর। আমার ছোট নাজুক শরীরটা তখন মামার হাতের মুঠোয়। সে যেভাবে পেরেছে সেভাবে ছুঁয়ে দিয়েছে। তারপর বাগানের মালিক কাকাকে আসতে দেখে সে আমায় ছেড়ে দিল। তারপর আমি ফুলটা ছুঁড়ে ফেলে নিজের ঘরে চলে গেলাম। দীর্ঘ বক্তব্যের পর থামল ওহি। অদ্ভুত ললাবেশ। নওশাদের চোখে অশ্রু থাকলেও অশ্রু নেই ওহির চোখে। অথচ তার কণ্ঠনালী কাঁপছে। ওহি মাথা নিচু করলো। ডান হাত দিয়ে অনবরত নিজের বাম হাত মোচড়াচ্ছে। তার যে সেসব অতীত মনে করে খুব কষ্ট হচ্ছে তা বুঝতে বাকি রইল না নওশাদের। তাই তো সে গলা পরিষ্কার করে বিবশ কণ্ঠে বলল, আজ না হয় থাক, অতীত না হয় অতীতই থাকুক। ওহি হাসলো, তাচ্ছিল্য করে বলল, আমার উপর ঘৃণা হচ্ছে তাই না? হওয়াটাই স্বাভাবিক। ওহির কথার ধরনে হতবিহ্বল নওশাদ তাজ্জব হয়ে বলল, কি বলছেন? আপনার খারাপ লাগছে বিদায় না করেছি? ওহি হাসলো, দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন আর খারাপ লাগে না। এত বছর নিজের মাকেও বলতে পারিনি এসব কথা। কেবল আমি আর আমার ওই আল্লাহ জানতো আমি যে কি লুকিয়ে বেঁচেছিলাম। আর যেহেতু বলা শুরু করেছি তাহলে বলি কথাটাই যেন কেমন নিবিড় আর্তনাদ ছিল। বিদঘুটে অতীত বের করে মন হালকা করার একটা হাহাকার ছিল, যা ছুঁতে পারল নওশাদকে। সে ধীর কণ্ঠে বলল, আমি শুনছি, তবে আপনি বলুন। ওহি পুকুরের ঝলমলে স্বচ্ছ জলরাশির দিকে তাকিয়ে বলা শুরু করলো, সেদিন আমার সাথে ঘটা বিদঘুটে ঘটনাটা কিঞ্চিত নাড়িয়ে দিয়েছিল আমাকে। কই, বাবা চাচা সবাই তো আমাকে আদর করত, কিন্তু কখনো এমন ব্যথা দেওয়া আদর তো করতো না। সন্ধ্যার দিকে যখন সব নিরিবিলি, তখন মালি কাকা এলেন আমার ঘরে। আমি তখন পড়ার টেবিলে বই নিয়ে বসেছি। কাকা এসেই আমার পাশে হাঁটু ভেঙে বসলেন। তার চোখে মুখে কি যেন একটা হাবভাব। তিনি আমাকে কেমন জিজ্ঞেস করলেন, তোমার সাথে ফজলু কিছু করছে? আমি এক ঝটকায় বুঝে ফেললাম কাকা বিকালে সেই ঘটনার কথা বলছে। আমি ভয় পেয়ে গেলাম। অনবরত ডানে বামে মাথা নাড়াতে নাড়াতে বললাম, না। মালি কাকা আমার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তখনই। আমার ছোট মনে তখন অনাকাঙ্ক্ষিত ভয়েরা হানা দিল। সেই ঘটনার 3 দিন পরের কাহিনী। আমি রাতে খাবারের পর দাঁত ব্রাশ করতে করতে হোস্টেলের পিছনের বারান্দায় গেলাম, যেটা আমার অভ্যাস ছিল। সেখানেই হোস্টেলের কর্মচারীদের কোয়ার্টার ছিল। আমি হঠাৎ ভীষণ হাসাহাসির শব্দ শুনলাম ওই মামার ঘর থেকে। তার দরজাটাও হালকা খোলা ছিল। আমি ধীরে ধীরে পৌঁছে গেলাম সেই ঘরটাতে, কিন্তু দরজা পুরোটা হাত দিয়ে খুলে দিতেই আমি হতভম্ব। ভেতরের দেখা দৃশ্যটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এত অপ্রত্যাশিত কিছু ছিল। আমাদের খাবার সার্ভ করা খালা আর মামা ছিল সে ঘরে। আমি ভয় পেয়ে ছুটে আসতে নিলেই খালা দৌড়ে এসে ধরে ফেললো আমায়। মামার চোখে তখন উপচে পড়া লালসা। মামার লালসাকেই সায় দিল খালাও। সে আমাকে জোর করে ধরে আমার জামার পেছনের চেনটা খুলে দিল। একজন মহিলা যার কন্যার বয়সী হয়তো ছিলাম আমি, সে কিনা মামাকে খুশি করতে আমায় বলিদান করার জন্য উঠে পড়ে লেগেছিল। মামার এলোমেলো নোংরা ছোঁয়ায় আমি নেতিয়ে গিয়েছিলাম। তারপর কথা থেমে গেল ওহির। তুমুল কান্নায় ভেঙে পড়ল সে। নওশাদও আবিষ্কার করলো তার হৃৎপিণ্ড প্রয়োজনের তুলনায় বেশি বিট করছে। অস্বাভাবিকভাবে কাঁপছে তার শরীর। ঘৃণায় ভরে উঠেছে অনুভূতিরা। ছোট একটা মেয়েকেও কিনা ছাড় দেয়নি। সে চাইলো ওহির কাঁধে ভরসার হাত দিয়ে চোখের জল মুছে দিতে, কিন্তু সে তা করলো না। কারণ ওহির মনে এখন অতীতের নোংরা ছোঁয়ার স্মৃতি কিলবিল করছে। নওশাদের সঠিক ছোঁয়াও হয়তো আরেকটা ভিন্ন ঘৃণার সৃষ্টি করতে পারে। তাই নওশাদ নিজেকে সংযত করলো, কাঁদতে দিল ওহিকে। ওহি কাঁদলো পাহাড়ের মতন অটল। ওহি নিমিষেই গলে জল হয়ে গেল। কাঁদতে কাঁদতে যখন চোখের জল ফুরালো, সে ভেজা কণ্ঠে বলল, নওশাদ জানেন, সেদিন আমি বেঁচে গিয়েছিলাম। আমার সাথে খারাপ ঘটতে গিয়েও ঘটেনি। আমার চিৎকারে মালিক কাকা ছুটে এসেছিলেন। হইচই শুনে ছুটে এসেছিলেন আমাদের হোস্টেলের কয়েকজন ম্যাডাম। আমি ততক্ষণে নেতিয়ে পড়ে গিয়েছি। কাকার কারণে শেষ মুহূর্তে আমি বেঁচে যাই। অতপর ম্যামরা আমাকে বলে এসব নাকি খারাপ কথা, মানুষ জানলে আমায় নোংরা বলবে, তাই যেন কাউকে না জানাই। আমিও তাই লুকিয়ে গেলাম সবটা। ওদের কি হয়েছিল পরে আমার জানা নেই। কেবল আমাকে পাঠিয়ে দিয়েছিল বাড়িতে। মিসে অজুহাত দেখিয়ে বলেছিল আমি নাকি থাকতে চাচ্ছি না আর সেখানে। তারপর থেকে সে ঘটনা আমাকে মানুষ থেকে মানসিক রোগীতে রূপান্তরিত করলো। কাউকে বলতে না পারার কারণে খুব বাজেভাবে পোকায় খেয়ে ফেললো আমার ভেতরটা। এরপর থেকে আমি ফুল সহ্য করতে পারতাম না। মাঝে সাঝে ওই মানুষগুলোকে খুন করার তৃষ্ণাও জাগতো। এটা ধীরে ধীরে মানসিক সমস্যা হয়ে গেল।
নওশাদ চুপ নিরুত্তর। ওহির ক্ষণে ক্ষণে নাক টানার শব্দ পাওয়া গেল। কিছুক্ষণ দুজনে চুপ থাকার পর উঠে দাঁড়ালো ওহি, ক্ষীণস্বরে বলল, বুঝলেন তো নওশাদ, মনের মাঝে যে ঘৃণা আছে তা নিয়ে আমি আরো একজনকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমি জানি মানুষটা আমার না, আর আমিও তো পবিত্র না। আমার কাছে কারো বিদঘুটে ছোঁয়া আপনার অপবিত্র হতে পারে না। আর ভালোবাসার কথা তো আপনিই বললেন, সে মানুষ যেহেতু আপনার না, তবে যে মানুষ আপনাকে ভালোবাসছে তাকে না হয় আগলে নিন। হয়তো পারবো না, আমার এমন কলুষিত জীবনের সাথে আপনাকে জড়াতে চাইছি না। আপনার ভালোর জন্য বলছি, ভুলে যান ভালো লাগাকে। কথা শেষ করেই ওহি পা বাড়ালো নিজের গন্তব্যে। নওশাদ কেমন অদ্ভুত কণ্ঠে বলল, একটা কথা আছে জানেন, আপনি আমার ভালো চাইলেন অথচ আমায় চাইলেন না। কথাটার মাঝে কি যেন একটা ছিল, যা থামিয়ে দিল ওহির পা। পিছুটান তো ওহির জন্য না, তবে আজ কেন থামিয়ে দিল সেই পিছুটান?